স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ, পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই আমজনতার কথা বলতেই স্বাধীনতার মাসে আবারও ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায় আমজনতার। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামীর সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আমাদের আজকের বিষয় বসুরহাটের উত্তাপে রাজনীতি। আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন মিজানুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। তার কাছে আমি জানতে চাই, মিজানুর রহমান বাদল, নোয়াখালী, কোম্পানীগঞ্জ, বসুরহাট পৌরসভা, 22 ফেব্রুয়ারি 144 ধারা জারি হলো, আবার আজ জারি হলো। সাংবাদিক মুজাক্কির মারা গেলেন, গতকাল আবার আরেকজন মারা গেলেন। কি হচ্ছে আসলে বসুরহাটে, কেন এমন হচ্ছে? ধন্যবাদ। আপনারা জানেন 2019 সালে উপজেলা পরিষদ নির্বাচনে আমি তখন উপজেলার চেয়ারম্যান ছিলাম। সালের নির্বাচনে আমি নমিনেশন চেয়েছি। নমিনেশন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব, যদিও আমার কার্যক্রমে উনি সন্তুষ্ট ছিলেন, কিন্তু আব্দুল কাদের মির্জা সাহেবের চাপে এবং ওনার আত্মহত্যার হুমকির কারণে আমাকে নমিনেশন দেয় নাই। এরপর থেকে আমি স্বতন্ত্র ইলেকশন করতে চেয়েছি। যখন আমার নেতা অসুস্থ হয়েছে, তখন আমি নেতাদের অনুরোধে, আমি যদিও স্বতন্ত্র ইলেকশন করতে চেয়েছিলাম নেতাদের অনুরোধে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পারিবারিকভাবে আমি একটা আওয়ামী পরিবার। আমরা কি তার সংযুক্তি হারিয়েছি? আমি কি এই সংযুক্তি হারিয়ে ফেলেছি? পিসিআর থেকে জানতে চাই। হ্যাঁ, আমি সংযুক্তি হারিয়ে ফেলেছি। আমাদের সঙ্গে আছেন জায়দুল হাসান পিন্টু। তার কাছে আমি একটু জানতে চাই, আপনি শুনছিলেন, আমরা কিছুটা আসলে মিজানুর রহমান বাদলের কাছ থেকে কিছুটা শুনতে পেরেছি, পুরোপুরি আসলে শুনতে পাইনি। এই যে বসুরহাটের অবস্থা, এই অবস্থায় আসলে বড় দল, বাংলাদেশে বড় দল এবং ক্ষমতায় আছে, এখানে এই দলে দুপক্ষে সংঘর্ষের কারণে পরপর 2 দিন 144 ধারা জারি করতে হলো, 2 জন প্রাণ হারালো। এই যে অবস্থা, এই অবস্থায় ক্ষমতাসীন দলের ব্যাপারে আসলে আমজনতার কাছে কি বার্তা যায় এমন ঘটনা ঘটলে? ধন্যবাদ আপনাকে। আমরা বাদল সাহেবের কথা শুনছিলাম, তো সেটা একতরফা। ওখানে তো উনি এক পক্ষকে নেতৃত্ব দিচ্ছেন, আর এক পক্ষের বক্তব্য শুনলে ভালো হতো। যদিও তারা একই কথা বলবেন, গত কয়েকদিন ধরে তো দুই পক্ষ একই রকম যার যার অবস্থান থেকে কথা বলে আসছেন। তো আপনার যে প্রশ্নটা, আমজনতা কি ভাববে, আমজনতার কাছে তো যে বার্তাটা যাচ্ছে এটা তো স্পষ্ট। এমনিতেই ক্ষমতাসীন দল বা দীর্ঘদিন একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে বিরোধী শক্তি তো থাকে না, সবাই সরকারি দল হয়ে যায় এবং একটি বেনিফিশিয়ারি গোষ্ঠী তৈরি হয়, নানান রকমের আদান প্রদান লেনদেনের লোকজন তৈরি হয়ে যায়। দলের ভিতরে দলের বাইরে অনেকেই নতুন নতুন করে যুক্ত হন। এই সিচুয়েশনে স্থানীয় পর্যায়ে কাদা ছোড়াছুড়ি, মারামারি, কাটাকাটি একটি বৃহত্তর রাজনৈতিক দলের মধ্যে থাকতে পারে। কিন্তু নোয়াখালীতে যে ঘটনাটা ঘটছে সেটা আমি মনে করছি না শুধুমাত্রই স্থানীয় কোন দল, সেই কোন দলের নেপথ্যে অনেক বড় রকমের কোনো ঘটনা আছে। সেটা রাজনৈতিক লেনদেন হতে পারে, অন্য কোনো ব্যবসা বাণিজ্যের লেনদেন হতে পারে, অথবা কেন্দ্রের পক্ষ থেকে তাদেরকে আশকারা দেওয়া হতে পারে
কেন এটা মনে হয় আমি আপনাকে বলি। ধরেন নোয়াখালীতে সেই 31শে ডিসেম্বরের পর থেকে 2 মাসের বেশি সময় ধরে যখন এই ঘটনা ঘটছে, এখন পর্যন্ত কেন্দ্রীয় পর্যায় থেকে বা আরো জেলা পর্যায়ের উপর লেভেল থেকে কোন রকমের কোনো ব্যবস্থা নিতে দেখিনি। শুধু বলা হয় কাউকে ছাড় দেওয়া হবে না, এটা মুখের কথার কথা। এর মধ্যে আপনি দেখবেন একই রকমের ঘটনা ঢাকা শহরেও ঘটছিল। সেটা 2 সাবেক এবং বর্তমান মেয়রের একটি দ্বন্দ্ব, সেটা তাদের ব্যক্তিগত হোক অথবা অফিসিয়াল দ্বন্দ্ব হোক, সেই দ্বন্দ্বটা দলকে বিব্রত করছিল। এক পর্যায়ে কিছুদিনের মধ্যেই সেটা কেন্দ্রের পক্ষ থেকে বা দলের হাইকমান্ড থামিয়ে দিল। কিন্তু এই একই সময়ে নোয়াখালীর ঘটনাগুলো ঘটছে, আমরা কোনো উদ্যোগ দেখিনি। এর মধ্যে দুটো প্রাণ চলে গেল। এই দুটো প্রাণ চলে যাওয়ার দায় দেনা ক্ষমতাসীন দল কিন্তু এড়াতে পারে না। তো এখন মানুষ আগে বিরক্ত হতো, এখন বিরক্ত হতে হতে ত্যক্ত বিরক্ত হয়ে এখন কিন্তু রাজনীতির প্রতি বিতৃষ্ণা জন্মে যাবে। এই কারণে আমি মনে করি নোয়াখালীর এই ঘটনা প্রশাসনিক ব্যবস্থা নিয়ে সম্ভব না, রাজনৈতিক সমস্যা, এটাকে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। পুলিশ দিয়ে কাউকে ধরতে পারেন, এই পক্ষ ওই পক্ষ দুই পক্ষকে ধরা যেতে পারে। পুলিশও ঠিক মতো ধরবে না যতক্ষণ পর্যন্ত আপনি দল তাকে স্বাধীনতা দিবেন। কারণ রাজনৈতিক দল বা ক্ষমতাসীন দলের বাইরে গত 50 বছরে পুলিশ ভূমিকা রাখতে পারেনি। আমরা রাজনৈতিক শক্তি বা ক্ষমতাসীনরা কখনোই আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাভাবিকভাবে তার কাজটা করতে দেয়নি। এখন আইন শৃঙ্খলা বাহিনীও 7-5 ভেবে সিদ্ধান্ত নেয়। তো এই সিদ্ধান্তটা, এই 144 ধারা যে প্রশাসন সিদ্ধান্ত দিয়েছে, এই জাতীয় একটি সিদ্ধান্ত আমি আশা করছি ক্ষমতাসীন আওয়ামী লীগ দিবে, যে যতক্ষণ না পর্যন্ত ওই এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে না আসবে, রাজনৈতিক দ্বন্দ্বের অবসান না ঘটাতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই এলাকায় আওয়ামী লীগ বা ক্ষমতাসীন দলের সকল রকমের রাজনৈতিক কর্মসূচি স্থগিত থাকবে। এই যে আমি জাহিদুল হাসান, কিন্তু আপনার এই কথাগুলো নিয়ে আমার আসলে যাওয়া উচিত সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের কাছে। তিনি কি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন? তার কাছ থেকে একটু জানতে চাই আসলে কেন্দ্র থেকে ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা, তার কাছ থেকে জানতে পারলে ভালো হতো। না, তিনি আমাদের সঙ্গে যুক্ত হননি এখনো। আশা করছি খুব শিগগিরই পাবো এবং তার কাছ থেকে আমি এইসব প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়েই যাব। আমাদের সঙ্গে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। তার কাছ থেকে আমি একটু জানতে চাই, সাধারণত আওয়ামী লীগের কোনো ইস্যু পেলে বিএনপি নেতাকর্মীরা সেই নিয়ে তীব্র সমালোচনা করতে একটু ছাড় দিতে চান না আর কি। কিন্তু আজকে যে মহানগর উত্তরের সমাবেশ হলো, সেখানে একটা অদ্ভুত বিষয় আমি খেয়াল করলাম যে এই বসুরহাট ইস্যুতে কোনো নেতাই আসলে তেমন কোনো কথা বলেননি, বরং সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আন্তর্জাতিকভাবে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আচ্ছা, এই আন্তর্জাতিকভাবে ব্যবস্থাটা যে কি ঠিক বুঝতে পারছি না, কি হতে পারে ইলিয়াস খান? আপনার মতো আমিও বুঝতে পারছি না, কারণ আমাদের দেশের সমাধান আমাদেরকেই করতে হবে মনে করি। যেমন আপনি যে কথাটি শুরুতে বললেন যে এই যে গতকাল যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে একজন এবং 13 জন লোক গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতাল আছে, এর আগে একই ঘটনাকে কেন্দ্র করে এই বসিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই যিনি কাদের মির্জা, তাদের দ্বন্দ্বের কারণে একজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমি বলবো এটা হত্যাকাণ্ড এই কারণে, সেদিন দেখবেন যে আওয়ামী লীগের 2 গ্রুপে মারামারি হয়েছে, কিন্তু টার্গেট করে কিন্তু মোজাক্কিরকে হত্যা করা হয়েছে। আমি বলবো হত্যা করা হয়েছে এই কারণে তিনি অনেক ভিডিও তুলেছিলেন, কারা জড়িত সেটি বোধহয় কেউ মার্ক করেছিলেন, যে কারণে তাকে হত্যা করা হয়েছে। খুব আশ্চর্যজনকভাবে এদের এই দ্বন্দ্ব থামানোর কোনো উদ্যোগ নেওয়া কিন্তু হচ্ছে না। কিন্তু খুব দুর্ভাগ্য আমাদের যে আমাদের সাধারণ মানুষ কিন্তু এর ফলে মারা গেছে। এবং আরেকটি বিষয় আমি 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 বলতে চাই, আব্দুল কাদের মির্জা সত্য বচন শুরু করার পরে যেমন তিনি ফেয়ার ইলেকশন চেয়েছেন, প্রশাসনের প্রভাবমুক্ত ইলেকশন চেয়েছেন, তখন কিন্তু দেখবেন যে নোয়াখালী, ফেনী, টেনি সব যত এমপি, যেমন নিজাম হাজারী সাহেব আর নোয়াখালীর এমপি, সরি আমি নামটা ভুলে গেছি, কি সাম চৌধুরী, তারা কিন্তু এবং এই যে উপজেলা চেয়ারম্যান, তারা সব এক হয়ে গেছে কিভাবে ওনাকে দমানো যায়, উনি যাতে সত্য বচন না দিতে পারেন সেই চেষ্টা তারা কিন্তু করছে। বাট আমি মনে করি যে আওয়ামী লীগ একটি বৃহৎ দল, তাদেরকে উদ্যোগ নেওয়া উচিত। আঞ্চলিক দ্বন্দ্ব থাকবে, বড় দলে স্থানীয় পর্যায়ে সব জায়গায় দ্বন্দ্ব আছে, গ্রুপিং আছে, বাট এটি যেন মানুষ হতাহতের দিকে না যায়।
কারণ মোজাক্কের তার পরিবারের ছোট ছেলে ছিলেন, তার বাবা মায়ের আহাজারি আমরা দেখেছি, তার ভাইদের আহাজারি দেখেছি। মাত্র 25 বছরের যুবক ছিলেন। একই সঙ্গে গতকাল যে ভদ্রলোক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তিনি দুই গ্রুপই দাবি করেছেন যে তাদের কর্মী। তারপর তো মানুষটি মারা গিয়েছে, তার পরিবার আছে, তার সন্তান সন্ততি আছে, তাকে ঘিরে একটা পৃথিবী আছে। একটি মানুষ হত্যাকাণ্ডের শিকার হলে আর কিন্তু কিছু থাকে না। এগুলো হওয়া খুব দুর্ভাগ্যজনক আমি মনে করি। পিন্টু ভাই একটি চমৎকার কথা বলেছেন, ইতিপূর্বে আমাদের ঢাকার যে দক্ষিণের বর্তমান মেয়র সাবেক মেয়রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং কাদা চুরাচুরি মামলা, কিন্তু সেটি কিন্তু কেন্দ্র থেকে হস্তক্ষেপ করে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ভালো হয়েছে বলে আমি মনে করি। এবং বসুরহাটে যে ঘটনাগুলো দিন দিন ঘটছে, মাঝে কিন্তু কয়েকদিন একটু চুপচাপ ছিলেন দুই পক্ষের নেতারাই, আবার কিন্তু তারা মারামারিতে প্রতিনিয়তই অলমোস্ট লিপ্ত হচ্ছেন। এটি সাধারণ মানুষের জানমাল ক্ষতি হচ্ছে। বসিরহাটের এবং এটা খুব একটা স্বস্তিকর নয়। আমাদের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান আছেন। তার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আজম খান, আপনারা কি আসলে আওয়ামী লীগের এই যে ঘরের দ্বন্দ্ব সেটা দেখে খুশি কিনা? যদি খুশি হন, খুশি হবার কি খুব বেশি কারণ আছে? কেননা বিভাগীয় সমাবেশের রাজশাহীতে বিভাগীয় সমাবেশের কথা যদি বলি, সেখানে সামনের সিটে বসা নিয়ে হাতাহাতি হয়েছে। ক্ষমতায় না থেকে এই সামনের সিটে বসা নিয়ে হাতাহাতি হয়, যখন ক্ষমতায় যাবেন তখন তো নিশ্চয়ই আপনাদের কাছে অস্ত্র থাকবে, তখন কি হবে? আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, এখানে আওয়ামী লীগের এই আভ্যন্তরীণ দ্বন্দ্বে বা বসুরহাট উপজেলার এই যে হানাহানি, এতে আমাদের খুশি হবার কারণ নেই, আমরা খুশি হচ্ছিও না। তবে এটা এক ধরনের বাস্তবতা যে যখন একটা কর্তৃত্ববাদী সরকার বিনা ভোটে একেবারে একটার পর একটা টার্ম ক্ষমতায় আসেন, 2-3 টার্ম ক্ষমতায় থাকেন, যখন সেই দলের নেতৃবৃন্দ দেখেন যে নির্বাচনের প্রয়োজন নেই, নমিনেশনটাই মূল, এরপরেই সিল মেরে ক্ষমতায় আসা যাবে, তখনই তারাও কিন্তু এত বেশি উগ্র হয়ে যান যে তখন ওই নমিনেশনের জন্যে এবং নেতৃত্বের জন্যে দুপক্ষের মধ্যে হানাহানিটা শুরু হয়ে যায়। আজকে আপনি বসুরহাটে দেখেছেন, কয়েকদিন আগে আমি চিটাগংয়ে দেখেছি, এর আগে উপজেলা চেয়ারম্যান নির্বাচন উপলক্ষে সারা দেশে হানাহানি ছিল, তার আগে পৌর নির্বাচনেও সারা দেশে হানাহানি ছিল, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে হানাহানি ছিল, অনেক আহত হয়েছে, ক্যাজুয়ালিটিও কিছু হয়েছে। এই যে অবস্থাটা, এই অবস্থাটার একমাত্র কারণ হলো গণতন্ত্রহীনতা। এই অবস্থাটার একমাত্র কারণ হলো সরকারের ভেতরে জবাবদিহিতা না থাকাটা। এর একমাত্র কারণ হলো বাংলাদেশের সাংবিধানিক, রাষ্ট্রীয় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর হয়ে যাবার কারণ। মানে এই কারণে কিন্তু আজকে সরকার সব জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আপনাদের দলেও প্রভাব ফেলছে? আপনাদের দলেও কি প্রভাব ফেলছে? মানে আপনাদের দলের মধ্যে যে হাতাহাতি সংঘর্ষ হয়, সেটা কি কারণে হয়? দেখুন, একটা চেয়ার নিয়ে হাতাহাতি আর সারা দেশ জুড়ে যে হাঙ্গামা, যে আপনার অসংখ্য আহত, অসংখ্য নিহত, এগুলো তো এক জিনিস হলো না। একটা চেয়ার নিয়ে তর্ক বিতর্ক হতেই পারে, এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়, কিন্তু আওয়ামী লীগের ভেতরে যেটা হচ্ছে সেটা কিন্তু কোনো স্বাভাবিক বিষয় নয়। শুধু আমজনতা নয়, সারা জাতির আমজনতার বাইরেও যারা আছে সকলেই কিন্তু দেখছে যে আজকে কীরকম একটা দানবীয় রূপ নিয়েছে সরকারি দল এবং সরকার, এবং আমাদের শাসন ব্যবস্থা একটা বিপজ্জনক দিকে এগিয়ে যাচ্ছে, যা দেখে আমরা শিহরিত, আমরা যা দেখে আতঙ্কিত যে আগামী দিনে আমরা বাংলাদেশটাকে কিভাবে পাবো, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। আজকে কিন্তু আওয়ামী লীগ সেরকম একটা অবস্থা তৈরি করে ফেলেছে। আজকে আপনি দেখুন, সেদিন দুদকের চেয়ারম্যান অবসরে গেলেন, বিষয়টা তা না। বরিশালের বিএনপি বিভাগীয় বিক্ষোভ সমাবেশে কিন্তু আধিপত্য নিয়ে
কার আধিপত্য থাকবে এই সমাবেশে সেটা নিয়েও আসলে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি এবং হাতাহাতি মারামারি হয়েছে। আমি একটু যেতে চাই আহমেদ আজম খান, আমি একটু যেতে চাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আছেন, তিনি আছেন আমাদের সঙ্গে। তার কাছে আমি জানতে চাই, এই যে বড় দলে আমরা দেখি পক্ষ হয়, দুপক্ষ হয় এবং তাদের মধ্যে এক ধরনের সংঘর্ষ দেখতে পাই, সেটা কি শুধুই রাজনৈতিক কারণে নাকি এখানে কোনো স্বার্থ জড়িত? স্বার্থ বলতে আমি একদম স্পষ্ট করেই বলি, ভাগ বাটোয়ারা পাবার স্বার্থ জড়িত। আমি তো কোনো ভাগ বাটোয়ারা পাই না, কেউ দেয়ও না, এগুলো তো পাই না। আমি তো তাকিয়ে থাকি ভাগ বাটোয়ারার জন্য, কেউ নিয়ে আসে না। তা আমাদের পার্টিতে তো ভাগ বাটোয়ারা নিয়ে কোনো সংঘাত তো নাই, পার্টির ভিতরে কোনো ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়াও নাই। এ বিএনপি বানোয়ার কথা বলছে, বসুরহাটে একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা জাতীয় রাজনীতির কোনো ইস্যু নয়, এটা জাতীয় রাজনীতির ইস্যু নয়। আর তো কোনো কথা পায় না বসুরহাট নিয়ে আসে। নিজের ঘর সামলান, নিজের ঘর ঠিক করেন, নিজের ঘর তো দ্বিধা বিভক্ত। আপনার মহাসচিব মির্জা ফখরুল সাহেবের বাসায় আক্রমণ করেছে কে? উত্তরা নির্বাচনে, উত্তরা যখন বাই ইলেকশন হলো, সেই নমিনেশন না পেয়ে আপনার বিএনপির কর্মীরা গিয়ে মির্জা ফখরুলের বাড়িতে আপনার ইট পাটকেল মেরেছে, ডিম ছুঁড়েছে। ওইটা কেমন বিশৃঙ্খলা, এমন কেমন সুশৃঙ্খল পার্টি? বিএনপি কি সুশৃঙ্খল পার্টি? বিএনপি কি হচ্ছে বিশৃঙ্খল পার্টি? বিএনপিতে মুখপাত্র কয়জন? বিএনপিতে মুখপাত্র 3 থেকে 4 জন। কার বক্তব্য সত্য হবে? রিজভী সাহেব বলেন এক কথা, মির্জা ফখরুল বলেন এক কথা, আবার তারেক সাহেব বলেন আরেক কথা। বিএনপি খুব শুদ্ধ পার্টি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে অশুভ রাজনীতির প্রবর্তক হলো বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাসী পার্টি, খুনের পার্টি, খুনিদের পার্টি। বিএনপি কি জন্ম নিয়েছে খুন করে নয়? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কি বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে কিন্তু ক্ষমতা আসেননি? আহমদ হোসেন, আমি একটু বলি আপনি আমার এই প্রশ্নটা একটু উত্তর দেন। বিএনপি না হয়, বিএনপি কিন্তু দেশে ক্ষমতায় নেই, বিএনপির মধ্যে কোন্দল হলে সেটা আমজনতাকে খুব বেশি স্পর্শ করবে না, যতটা না আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে যদি কোনো সংঘর্ষ হয়, হাঙ্গামা হয়, প্রাণহানি হয়, ভাঙচুর হয়, সেটা যতটা না স্পর্শ করবে জনজীবনকে। কাজেই মানে এই যে আমি বলছি বিএনপিটা অত বেশি প্রভাব ফেলবে না, আওয়ামী লীগ বড় দল, সেই জন্য প্রভাবটা বেশি পড়ে, সেই ব্যাপারে কি আপনারা সচেতন? সেটা কি জানেন, বোঝেন নিশ্চয়ই? না, সেই প্রভাবটা জাতিতেই, বিএনপি খারাপ করলে এটা প্রভাব পড়ে না। আপনি এনকোরিং করছেন যেটা, বিএনপি খারাপ করলে কি আপনার যখন পেট্রোল বোমা মেরেছে, মানুষ মেরেছে, গাড়িতে আগুন দিয়েছে, সন্ত্রাস করেছে, যখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটগুলো ভরে গিয়েছিল ইনজুর্ড পিপুলে, তখন কি জাতীয় জীবনে নেতিবাচক প্রভাব পড়েনি? অবশ্যই পড়েছে। কেন? বিএনপি ইজ এ পার্টি অফ ভায়োলেন্স, বিএনপি হচ্ছে হিংসার পার্টি, বিএনপি হচ্ছে সন্ত্রাসের পার্টি, বিএনপি হচ্ছে হত্যার পার্টি, খুনের পার্টি। বিএনপি কোনো শান্তিবাদী গণতান্ত্রিক পার্টি নয়, এটা আপনাকে বুঝতে হবে। দেশবাসী জানে বিএনপি সাংবিধানিক পথে সংবিধানের ক্ষমতায় আসেনি। বিএনপির জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে, সংবিধানকে পিষ্ট করে ক্ষমতায় এসেছিলেন। তিনি এসে ক্ষমতা রাষ্ট্রকে দখল করেছিলেন, তিনি ইলেক্টেড ছিলেন না। রাষ্ট্র দখল করে তিনি একটা রেফারেন্ডাম দিয়েছিলেন, দিয়ে হানা ভোট দিয়েছিলেন। হানা ভোট দিলেন, শিলমারা রাজনীতি, এই প্রকাশ্যে শিলমারা রাজনীতি ব্যালটে এর প্রবর্তনই করলেন জিয়াউর রহমান। সুতরাং সামরিক শাসনকে জায়েজ করার জন্য নামমাত্র একটা আহমদ হোসেন, আমি আপনাকে আমি এই প্রশ্নটার স্পষ্ট উত্তর চাই। স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রার্থীর সাথে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সংঘর্ষের ঘটনা। আপনার আওতাধীন চট্টগ্রাম সিটি নির্বাচনেও কিন্তু এবার ভোটের দিন লাশ পড়ার নজির স্থাপন হয়েছে। সাংগঠনিকভাবে কি আওয়ামী লীগ কোনোভাবে একটু অগুছালো, এরকম কি মনে হওয়ার কোনো কারণ আছে? সাংগঠনিকভাবে আওয়ামী লীগ গোছালো পার্টি, শক্তিশালী পার্টি। বাংলাদেশের রাজনীতিতে একমাত্র প্রাচীন ঐতিহ্যবাহী ইতিহাসের পার্টি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ থেকে রাজনীতি শিখতে হবে। ইফ ইউ লাইক টু টেক লেসন, আপনাকে আওয়ামী লীগ থেকে শিখতে হবে।
আওয়ামী লীগ হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির প্রবর্তক। আওয়ামী লীগ হচ্ছে সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছে। আওয়ামী লীগ জনগণের মাঝ থেকে বেরিয়ে এসেছে, জনগণের মধ্য থেকে আওয়ামী লীগের জন্ম হয়েছে। কাজে আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে, আওয়ামী লীগ জনগণের রাজনীতিতে বিশ্বাস করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের রাজনীতি বিশ্বাস করতেন। কেউ কেউ বলতেন বন্ধুকে ক্ষমতার উৎস হচ্ছে বন্দুক, কিন্তু বঙ্গবন্ধু বলতেন নো, কখনো নয়, জনগণই হচ্ছে ক্ষমতা উৎস। বঙ্গবন্ধু জনগণকে সংগঠিত করেছেন। জি। আপনি জানেন ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে, পৃথিবীর ইতিহাস নেই। বঙ্গবন্ধু ছিলেন জনগণের লিডার, জনগণকে সংগঠিত করেই তিনি ৭০-এ নির্বাচনে গেছেন, ম্যান্ডেট পেয়েছেন, ৭১-এর সেই ৭ই মার্চে ভাষণ দিয়েছেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম জনগণকে সংগঠিত করেছেন। কাজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফিলোসফি হচ্ছে জনগণ, জনগণ হচ্ছে আমার শক্তি, জনগণের পথে আমরা হাঁটি। আওয়ামী লীগ সন্ত্রাসের পথে হাঁটে না, চক্রান্তের পথে হাঁটে না, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে না। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে, আবার পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসার জন্য চক্রান্ত করে। আহমেদ হোসেন আমাদের সঙ্গে ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল হাসান পিন্টু আছে, তার কাছে আমি আপনার কাছে আবার ফিরবো। জায়েদুল হাসান পিন্টুর কাছে আমার প্রশ্ন, করোনা পরিস্থিতি থেকে উত্তরণ এখনই আসলে হয়নি, আমরা করোনা থেকে এখন আসলে বেরোতে পারিনি। আজকে 2-1 দিন ধরে যেরকম খবর যে আবার আক্রান্ত হবার সংখ্যা বাড়ছে, নতুন ধরনের করোনা এসেছে বাংলাদেশে, এর মধ্যেই দেখছি রাজনীতির মাঝেই উত্তেজনা আসলে, বিশেষ করে সরকারি দলের বিভিন্ন গ্রুপের মধ্যে। রাজনৈতিক দলগুলো কি এখন সংগঠনের চেয়ে বেশি অন্য কিছুর দিকে বেশি মনোযোগ দিচ্ছে কিনা, বা বেশি মনোযোগী বলে আপনার মনে হচ্ছে কিনা? দীর্ঘদিন তো রাজনৈতিক কর্মকাণ্ড করোনার কারণে স্থগিত ছিল, সরকারি দল হোক বিরোধী দল হোক, এছাড়া বিকল্পও ছিল না। তো করোনা যখন একটু কন্ট্রোলের দিকে বাংলাদেশ করোনা পরিস্থিতি ভালো, এটা অস্বীকার করার উপায় নেই, এটা ভালোভাবেই মোকাবেলা করা গেছে। এখন একটু আবার বাড়তির দিকে। তো এই সময়টায় রাজনৈতিক কর্মসূচি, মানুষের গ্যাদারিং যত কম থাকবে দেশের জন্য মানুষের জন্য ততই ভালো। কিন্তু এর মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, আমি একটু আহমদ ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত করে বলছি। সেটা হলো এই তৃণমূলে, আমি শুরুতে আমার বক্তব্যে বলেছিলাম তৃণমূলে মারামারি কাটাকাটি কাদা ছোড়াছুড়ি কিছু না কিছু থাকে, বড় রাজনৈতিক দলে এটা থাকবে, এটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সব দলেই থাকবে। কিন্তু নোয়াখালীর এই বসিরহাটের যে ঘটনাটা, সেটা বিচ্ছিন্ন বা তৃণমূলের ঘটনা বা স্থানীয় পর্যায়ের ঘটনা সীমাবদ্ধ নেই। দুটো মানুষের প্রাণ গেল, বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলো, প্রায় 2 মাস ধরে একটি সমস্যা বিরাজমান না জিয়ে রাখা হলো। আমি আশা করেছিলাম দলের কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে এই বিষয়টা যেন আর বাড়তে না পারে, প্রাণহানি পর্যন্ত ঘটে গেল, প্রথমবার হলো আবার দ্বিতীয়বার হলো, এই জায়গায় আমি একটু হস্তক্ষেপ আশা করেছিলাম। যে হস্তক্ষেপটা ঢাকায় 2 মেয়র, সাবেক এবং বর্তমান মেয়রের ব্যাপারে নেওয়া হয়েছিল, কেন্দ্রের পক্ষে থেকে যদি সেটাকে থামানো হতো তাহলে এই প্রাণহানিটা ঘটতো না। আমি মনে করি 2 জন মানুষের মৃত্যু হয়েছে, তৃতীয় আরেকটি প্রাণহানি যেন না ঘটে সেই ব্যাপারে এই সিদ্ধান্তটা রাজনৈতিক দলকেই নিতে হবে। প্রশাসন দিয়ে এই সমস্যা কোনোদিনই মিটাতে পারবেন না, সমস্যাটা রাজনৈতিক, সমস্যাটা প্রশাসনিক নয়। আমাদের হোসেন জায়েদুল হাসান পিন্টু যে কথা বললো, এখন আপনার কাছে আমি এই প্রশ্নটা না করে আসলে আর পাচ্ছি না। জেলা আওয়ামী লীগ সভাপতি কিন্তু নির্দেশ দিয়েছিলেন কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সভা সমাবেশ নিষিদ্ধ, এমনকি ফেসবুক লাইভও বন্ধ, তারপরেও এমন ঘটনা ঘটেছে। তার মানে কি কেন্দ্রের কোনো নিয়ন্ত্রণ নাই ওখানে? বসুরহাটে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে এই বিশৃঙ্খলার সাথে যারাই জড়িত থাকুক তাদের পরিচয় না দেখে আইনের আওতায় আনা হবে। এর আগেও তিনি কঠোর কথা বলেছেন। এত কঠোর হুঁশিয়ারি, এত চিঠি, নিষেধাজ্ঞার পরেও এমন ঘটনা কি করে ঘটলো? আসলে কি কেন্দ্রের নিয়ন্ত্রণ কেমন ওখানে? আমি একটা কথা বলি, এই 2 জনের মৃত্যু খুবই দুঃখজনক। আমরাও এই জন্য খুব ব্যথিত এবং লজ্জিত, এবং এই ঘটনার সুরা হতেই হবে। আমাদের মনে হচ্ছে আগামী সেন্ট্রাল কমিটি মিটিংয়েই এই বিষয়টা উত্থাপিত হবে, এটা একটা সেটেল হবে। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের বাইরে কিছু নেই, সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে আছে। সমস্ত তথ্যই পার্টির হাইকমান্ড, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার হাতে আছে। বিকজ আমরা কোভিড-19-এর কারণে এখন মিটিং করতে পারছি না,
তবে আমি আশা করছি এবং মনে হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই কেন্দ্রীয় কমিটি মিটিং বসবে। কেন্দ্রীয় কমিটি মিটিং বসলেই সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে এবং যারা এই সমস্ত ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই পার্টি সিদ্ধান্ত গ্রহণ করবে। আহমদ হোসেন, আপনি বলছেন যে শৃঙ্খলাকে ফিরিয়ে আনবেই, জি, বিশৃঙ্খলাকে অবশ্যই প্রশ্রয় দেবে না। জি, আপনি বলছেন যে কেন্দ্রীয় কমিটির মিটিং হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু এর মধ্যে কিন্তু বেশ খানিকটা সময় পার হয়েছে এবং দুজনের প্রাণ গেছে। আপনি কিন্তু চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত, দায়িত্ব কিছুটা আপনার উপরেও বর্তায়। যখন আসলে এর আগে সাংবাদিক বোরহানুদ্দিন মুজাক্কির মারা গেলেন এবং আজ হচ্ছে গতকাল হচ্ছে আরেকজন অটো রিকশা চালক তিনি মারা গেলেন, দুই পক্ষই কিন্তু পাল্টাপাল্টি একজন আরেকজনের উপর দোষ দিচ্ছিল। দোষ জারি হোক এ পক্ষ বা ও পক্ষ, দিন শেষে কিন্তু দুজন, একজন সাংবাদিক কলম দিয়ে যিনি তার জীবিকা নির্বাহ করেন, আরেকজন অটো রিকশা চালিয়ে তার জীবিকা নির্বাহ করে, তাদের পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েই গেল। আহমদ হোসেন, আপনি শুনতে পেয়েছেন আমাকে? আমাকে বলতে হবে? জি জি জি, প্রশ্নটা আপনার কাছেই করেছেন। হ্যাঁ, শুনতে পেরেছি। আপনি তো আমাকে দায়ী করেছেন, হ্যাঁ আমার দায়িত্ব আছেই এবং আমার ঘাড়ে দায়টা দিয়েছেন। হ্যাঁ, এখন একটা পথ খোলা থাকতে পারে, এটা সেই দায়টা আছে বলেই আমার বিবেক থেকে আগামী সেন্ট্রাল কমিটি মিটিংয়ে আমার দায়িত্বের কথা বলবো, স্পষ্ট ভাষায় বলবো যে এখানে সিদ্ধান্ত হওয়া প্রয়োজন এবং সেই সিদ্ধান্তটা অবশ্যই যারা দায়ী তাদের বিরুদ্ধে পার্টিকে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমার বিশ্বাস এখন পর্যন্ত আমার কাছে যে মেসেজ আছে এবং পার্টির সাধারণ সম্পাদক ইতিমধ্যে যে কথাটা বলেছেন, এটাই হচ্ছে সত্য, এটাই বাস্তবতা। যেই দায়ী হোক তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা গ্রহণ করবে, পার্টি সেই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে। 2টা মার্ডার হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি মামলা হবে না? অবশ্যই মামলা হবে, মামলা হচ্ছে এবং যারা অপরাধী অবশ্যই তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এবং যারা অপরাধী হবে এবং অভিযুক্ত হবে তাদের বিরুদ্ধেও পার্টি ব্যবস্থা গ্রহণ করবে। এটা স্পষ্ট কথা, পার্টির হাইকমান্ড সেভাবে ভাবছেন। আপনি তো আমাকে দায়ী করলেন, আমি বলে দিলাম যে বসুরহাটের ঘটনার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বসুরহাট একটা উপজেলা মাত্র, এটা জাতীয় রাজনীতির কোনো বিষয় ছিল না, বাট যেটা হয়ে গেছে এটাকে আর বাড়তে দেওয়া যাবে না, এখানে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। সেই ব্যাপারে পার্টি কমিটেড, পার্টির লিডারশিপ কমিটেড, পার্টির হাইকমান্ড কমিটেড, মাননীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটেড, তিনি এই ব্যবস্থা গ্রহণ করবেন। জি, আহমেদ আজম খান, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আজ দেখলাম যে বিএনপি সমাবেশে দাবি করা হলো সরকার দুর্বল, আপনারা পদত্যাগের দাবি তুললেন, প্রয়োজনে সরকার পতনের এক দফা আন্দোলনের হুঁশিয়ারি দিলেন। এমন দাবি আসলে কেন আপনারা তুলেছেন? বিএনপি কি ইদানিং বেশ আক্রমণাত্মক দাবি তুলছে দেখাই যাচ্ছে, সেটা কেন? আপনারা কি আগের চেয়ে বেশ শক্তিশালী হয়েছেন কিনা? কিছুদিন আগেও কিন্তু আপনাদের এমন দাবি বা এমন কর্মসূচি দেখা মেলেনি। দেখুন, আপনার এই বিষয় নিয়ে আলোচনা করবার আগে আমি একটু অ্যাড্রেস করতে চাই আমার ভাই আহমেদ হোসেন। তিনি ধান বানতে শিবের গীত গেয়ে ফেললেন। তিনি নিজেদের ব্যর্থতাকে ঢাকবার জন্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে, বিএনপি সম্পর্কে যা খুশি তাই বললেন, কিন্তু তিনি এটা বললেন না যে আওয়ামী লীগ যখন গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল করেছিলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বহুদলীয় গণতন্ত্র ফেরত দিয়েছিলেন। উনি কিন্তু তা বলেননি। উনি কিন্তু এটা বলেননি যে আজকের এই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সরকার, আজকে ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছে, আজকে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, এগুলো কিন্তু উনি বলেন নাই। উনি নয়, শুধু যে কোনো আওয়ামী লীগের কোনো নেতার সাথে বসলেই দেখা যাবে যে তাদের আর কোনো ভাষা নেই, তাদের শাসনের ব্যর্থতাকে ঢাকবার জন্যে তারা বিএনপির উপরে যেন তেনভাবে দোষ চাপাবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ওনারা গালাগাল করবেন। এটাই ওনাদের রাজনীতি, এর বাইরে ওনাদের রাজনীতি নেই। এখন আপনি যে কথাটা বলেছেন সেই কথাটার জবাব খুব স্পষ্ট, যে মানুষের দেয়াল কিন্তু পিঠে থেকে গেছে একেবারে। কারণ
এই যে দিন যাচ্ছে, বছর যাচ্ছে, যুগ পেরিয়ে যাচ্ছে, মানুষ তাদের ভোটের অধিকার হারিয়ে ফেলেছে, তাদের গণতন্ত্রের অধিকার হারিয়ে ফেলেছে, তাদের লেখনীর অধিকার হারিয়ে ফেলেছে, তাদের কার্টুন লিখার মানে আঁকার অধিকার হারিয়ে ফেলেছে। আমরা লেখক মুশতাকের মৃত্যু দেখেছি, আমরা কিশোরের অন্তরীণ অবস্থা দেখেছি। আমরা কি দেখছি? যে বাংলাদেশে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান এখন আর কার্যকর নেই। এই অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের মানুষের অধিকারকে পুনরুদ্ধারের জন্যে আমরা অনেকবার সরকারকে বলেছি যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে। সরকার তা করেনি। বাধ্য হয়ে আমাদের আন্দোলনের আর কোনো বিকল্প সরকার রাখছে না, সরকারই আমাদের ঠেলে দিচ্ছে আন্দোলনে। অতএব আমাদের আন্দোলনে যেতেই হবে এবং সরকার পতনের আন্দোলনের দিকেই আমাদেরকে কর্মসূচির দিকে যাচ্ছেন। ইলিয়াস খানের কাছে আমি একটু জানতে চাই, আওয়ামী লীগ না হয় ক্ষমতাসীন দল, তাই অন্তর্কোন্দলে জড়াচ্ছে। আচ্ছা, বিএনপি কি সাংগঠনিকভাবে তেমন সুসংহত জায়গায় আছে যে তারা সরকার পতনের হুঁশিয়ারি দিচ্ছে কোনো দলের কেননা যেখানে দলের চেয়ারপারসন সাজা ভোগ করছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন দূরে থেকে দল চালাচ্ছেন, সেই অবস্থায় কি বিএনপি আছে কিনা? বিএনপির সবচেয়ে পজিটিভ দিয়ে হচ্ছে গত 14 বছর ধরে যে বিএনপি নেতাকর্মীদের উপর স্টিম রোলার চলছে, কিন্তু একটি নেতাকর্মী কিন্তু দল থেকে এখনো চলে যায়নি। হয়তো আপনাদের মনে হবে গ্রামে গঞ্জে শহরে গেলে দেখবেন সব লোক আওয়ামী লীগ করে, কিন্তু সেটি কিন্তু প্রকৃত চিত্র না। দেখবেন যখন ক্ষমতা চেঞ্জ হবে, কোথায় কি তাসের ঘরের মতো সব কিছু ভেঙে পড়বে। এখন গ্রামে গেলে আমরা দেখি সব লোক আওয়ামী লীগ করে, এরা আওয়ামী লীগ করে না। বিএনপির বড় পজিটিভ দিক হচ্ছে কোনো নেতাকর্মী চলে যায়নি। হ্যাঁ, গত 14 বছর ক্ষমতার বাইরে থাকায় বিএনপিকে বলা যায় আর্থিকভাবে, মানসিকভাবে সব দিক থেকে একদম কি বলা যায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনও হয়েছে যে প্রত্যেকটা এলাকায় একজন নেতাকর্মীর বিরুদ্ধে 25, 30, 100, 150 মামলা রয়েছে। এ কারণে তারা কিন্তু পর্যদস্ত। বাট সব যে কথাটি আমি বললাম, আপনি যে কথাটি বললেন যে চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি যে বিদেশে আছেন, তিনি তো এখন আমরা জানি, আমরা যে বলি যে ডিজিটাল যুগ, সেই যুগে কিন্তু পলিটিক্যাল কর্মকাণ্ড চালানো খুব বেশি কঠিন না, পরস্পর সঙ্গে যোগাযোগ সেটিও করা যায়। সুতরাং বিএনপি এখন যে আন্দোলনটি করছে, পিন্টু ভাই একটু আগে বললেন যে দীর্ঘদিন করোনা ছিল, করোনার কারণে রাজনৈতিক আন্দোলন মানুষ করতে পারে না, মানুষ ঘর থেকে বেরোয়নি, কিন্তু এখন একটি মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি আসার পর আন্দোলন করছে। কারণ যে কথাটি একটু আগে আহমদ আজম খান বললেন যে বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা, এই গণতন্ত্রহীনতার কারণে কিন্তু বসিরহাট থেকে শুরু করে সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মারামারি হচ্ছে এবং চূড়ান্ত রূপ দেখবেন এই নেক্সট ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি জায়গায় 13-14 জন আওয়ামী লীগের প্রার্থী বিএনপি এবার নির্বাচনে যাচ্ছে না। কিন্তু মূল কথা আমি যেটা বলতে চাই, আমি আহমেদ আজম খান এবং আহমেদ হোসেন ভাই দুজনে রাজনৈতিক বক্তব্য দিবেন, সেদিকে আমি যাব না। আমি মনে করি বাংলাদেশের সুস্থ গণতান্ত্রিক পরিবেশ দরকার। এই বদনাম থেকে আমাদের বেরিয়ে আসা, যেমন আমরা ছেলেবেলায় পড়তাম উদিত সূর্যোদয়ের দেশ জাপান, নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে, এখন আমরা যে নিষিদ্ধ ভোটের দেশ বাংলাদেশ, এটি কিন্তু হওয়া ঠিক নেই। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা এসেছি, কম কিন্তু না। আমরা বলি শিশু রাষ্ট্র, এটি শিশু রাষ্ট্র না, এটি অনেক 50 বছর হয়ে গেছে। আমরা কিন্তু এখন তো গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ পাইনি, এখন একটি তলানিতে গিয়ে ঠেকেছে। এই অবস্থা থেকে আমাদের শুধু ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। বিএনপির জনগণ অনেক এই যে সামনে রোজার মাস আসছে, জনগণ অনেক বিষয় নিয়ে আন্দোলন করার সুযোগ আছে। রোজার মাস তেল ডাল সব কিছুর দাম কিন্তু বেড়ে গেছে, এগুলো নিয়ে আন্দোলন করার সুযোগ আছে। গ্যাস বিদ্যুৎ সব কিছুর দাম বেড়েছে, এই আন্দোলন করার সুযোগ আছে। এবং বিরোধী দল তো সরকারি দলকে চাপে রাখবেই, তারা তো পতন চাইবেই। কারণ গত 14 সালের পর যে নির্বাচনগুলো হয়েছে, 14 সালের নির্বাচন সহ সবগুলো নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ, সবগুলো নির্বাচনে কি বলে প্রশ্ন রয়েছে। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, মানুষ ভোটাধিকার প্রয়োগ করায় না পারে, সোশ্যাল ব্যালেন্স সেই জিনিসটি কিন্তু নষ্ট হয়ে যায়। তারা যখন এটা কিন্তু এক ধরনের ক্ষোভের তৈরি করে। কারণ আমরা জানি যে 71-এ যে মহান মুক্তিযুদ্ধ, সেখানে বঙ্গবন্ধুকে বাঙালি জাতি ম্যান্ডেট দিয়েছিলেন।
পাকিস্তানি জান্তারা সেই ম্যান্ডেট মানেন নাই, যে কারণে আমাদের কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। সুতরাং ভোটাধিকার একটি বড় বিষয়, সেই বিষয়টি কিন্তু এখন ক্রমান্বয়ে এড়িয়ে যাওয়া হচ্ছে। এবং যে কোনো ভোট হওয়া মানে আওয়ামী লীগের নমিনেশন পাওয়া মানে নির্বাচনে জিততে আসে, এই জন্য কিন্তু সব জায়গায় কারাকারি শুরু হয়েছে। তারা কিভাবে নির্বাচনে একটা না পার্টির নমিনেশন পাবে। গ্রামে আমি আমার বাড়ি গ্রামে আমিও দেখলাম অনেক জায়গায় আলোচনা হচ্ছে যে আপনার এই পয়েন্টে আমি একটু আহমদ হোসেনের কাছে যেতে চাই। আহমদ হোসেন, আপনার কাছে আমি জানতে চাই, এই যে ইলিয়াস খান যেমনটা বললেন যে কোনো রকমের নমিনেশন পেলেই, দল থেকে নমিনেশন পেলেই জিতে যাবে, সেই জন্য এই ধরনের অন্তর্কোন্দল আপনাদের আওয়ামী লীগের মধ্যে অন্তর্কোন্দল হচ্ছে। একটা বিষয় কি এরকম না তো যে যখন বাইরের প্রতিপক্ষ শক্তিশালী হয় না বা প্রতিপক্ষ সেভাবে আওয়াজ তুলতে পারে না, তখন নিজেদের ঘরেই দ্বন্দ্ব তৈরি হয়, শত্রুতা তৈরি হয়, এমন কিছু না তো? আপনি যা বলেছেন আমি শুনেছি, সাগরে কিন্তু ঢেউ তৈরি হবে। যেখানে পানি নেই, যে নদী শুকিয়ে গেছে, যেখানে চর পড়েছে, সেখানে কিন্তু ঢেউ নেই। আওয়ামী লীগ হচ্ছে বিশাল পার্টি, নেতার সংখ্যাও বেশি, প্রতিযোগিতাও বেশি, এবং একটি আসনে নমিনেশন পাওয়ার মতো প্রার্থীও অনেক বেশি। সেখানে নেতায় নেতায় কম্পিটিশন আছে, এটা থাকা স্বাভাবিক। যে পার্টিতে কম্পিটিশন থাকবে না সেই পার্টির বিকাশও হয় না, এটা থাকবে। কিন্তু তার অর্থ এই নয় আমরা সংঘর্ষে লিপ্ত হয়ে গেছি, আমরা নৌকা মার্কা পেলেই আমরা জিতে যাব, এই মনোভঙ্গিতে নির্বাচনে যাচ্ছি। কাজে আমরা নির্বাচনে যাচ্ছি, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির একটি অংশ, সেই জন্য নির্বাচনী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে। বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, তারা নির্বাচনে আসে আবার নির্বাচনের মাঠ থেকে উইথড্র করে। বিএনপি কী চাচ্ছে? যেমন আপনি আসুন, 14 সালে নির্বাচনে আসেনি, সংঘাতে গিয়েছে, বোমাবাজি করেছে, আগুন সন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে। তাহলে আবার আসুন 2018 সালে আবার নির্বাচনে আসলো, ইনক্লুসিভ নির্বাচনও হলো। বগুড়া নির্বাচন করলেন আপনার মির্জা ফখরুল সাহেব, তিনি সকালবেলা মিডিয়াতে বললেন নির্বাচন ভালো হচ্ছে, সুষ্ঠু হচ্ছে। বিকেলে সন্ধ্যার পরে হেরে গিয়ে বললেন নির্বাচন মধ্যরাতে হয়ে গেছে। কোনটা বিশ্বাস করবেন? কোন কথাটা সত্য? আবার বললেন তারা স্থায়ী কমিটির বৈঠকে পার্লামেন্টে যাবেন না। আবার কয়দিন পরে আবার তাদের 6 থেকে 7 জন মেম্বার পার্লামেন্টে শপথ নিলেন, পার্লামেন্টে গেলেন। তাহলে যাকে বললেন যে আপনার রাতে বুট হয়ে গেল, ওই যে তাদের পার্টির যে 6 জন বা 7 জন মেম্বার হলো, তারা কি রাতের বুটে হয়েছে না দিনের বুটে হয়েছে? কোনটা সত্য? সুতরাং নাচতে পারলাম না, উঠুনটা বাঁকা, নির্বাচনে জিততে পারলাম না, সুতরাং অভিযোগের পাহাড় তৈরি করলাম। আপনি বলছেন বিএনপি নির্বাচনে না জিতেই আসলে এই ধরনের অভিযোগ করছে। আরো আলোচনা হবে আহমদ হোসেন, আরো আলোচনা হবে। একটা বিরতি নিচ্ছে, একটু পরেই ফিরছি। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে। দেখছেন আমজনতা। আমাদের সঙ্গে আছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল। তার কাছে আমি জানতে চাই, জনাব মিজানুর রহমান বাদল, আপনার সমর্থকদের বিপক্ষে বারবারই অস্ত্র ব্যবহার ও হামলার অভিযোগ তুলছেন জনাব কাদের মির্জা। আপনারা কেন এভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন সেটা জানতে চাই। সাথে আরেকটা কথা বলে রাখতে চাই, আমাদের এখানে আব্দুল কাদের মির্জা যুক্ত হবার কথা ছিল, কিন্তু উনি শেষ মুহূর্তে যুক্ত হননি। কাজে আপনার কথা শোনা মানে কিন্তু আমি কেবলমাত্র এক পক্ষের কথা শুনছি। কাজে আপনি কথাগুলো এভাবে বলবেন যেন কাদের মির্জা যে এখানে উপস্থিত নেই তার উপর যেন কোনো ধরনের আসলে আঘাত, সরাসরি আঘাত না পড়ে, এবং তিনি উত্তর দিতে পারছেন না বলে একতরফা এভাবে কথা বলবেন না, সেটা একটা অনুরোধ রইল। জনাব মিজানুর রহমান বাদল, প্লিজ বলেন। আপনারা জানেন গত 16 জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে 70 বছরের নামে আব্দুল কাদের মির্জা, আপনারা দেখেছেন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যে চরিত্র হনন করছে, তার পাশাপাশি স্থানীয় এমন কোনো নেতা নেই যাদের চরিত্র হনন উনি করেন নাই। কিন্তু নির্বাচনকে সামনে রেখে আমরা যারা স্থানীয় নেতৃবৃন্দ আছি তারা কেউ তার কোনো বক্তব্যের প্রতিবাদ করিনি। নির্বাচন চলাকালীন সময়ে আমরা তাকে নির্বাচিত করার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছি, কিন্তু নির্বাচনের পরে আমরা দেখলাম উনি 70 বছরের নামে, বিশেষ করে আজকে আমাদের এখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন ভাই উনি উপস্থিত আছেন, উনাকে নিয়েও কটূক্তি করতে উনি ছাড়েন নাই। একটা পর্যায়ে আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদেরের চরিত্র হনন যখন উনি শুরু করেছেন, আমাদের দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে উনি বাজে মন্তব্য করছেন, তখনই আমি 19 তারিখে গত ফেব্রুয়ারির 19 তারিখে আমি এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল দিয়েছিলাম। সেই প্রতিবাদ মিছিলে আমাদের ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান জামালউদ্দিন লিটনের নেতৃত্বে আমাদের মিছিলের উপর হামলা হয়। একটা পর্যায়ে প্রশাসনের এসে আমাদেরকে দুই দিকে তাড়িয়ে দেয়। আমি আমার নেতাকর্মীদেরকে নিয়ে আমার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার 1 ঘন্টা পরেই আব্দুল কাদের মির্জা, আমার বাড়ি হচ্ছে বসুরহাট পৌরসভা থেকে 10 কিলোমিটার দূরে, এই 10 কিলোমিটার দূর থেকে উনি এসে আমার বাড়িতে হামলা করে, সশস্ত্র হামলা করে। আমরা দিক বিদিক ছুটাছুটি করছি। এই হামলা করতে এক পর্যায়ে আমাদের এই বোরহানুদ্দিন মুজাক্কির নিহত হয়, আপনারা দেখেছেন। এরপরে আমরা বোরহানুদ্দিন মুজাক্কিরের হত্যার প্রতিবাদে আমরা বসুরহাট রূপালী চত্বরে একটা প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছি। সেই প্রতিবাদ সমাবেশে উনি আবার সেখানে প্রতিবাদ সমাবেশ দেখে সেখানে 144 ধারা জারি করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের নেতার নির্দেশে আমরা পৌরসভায় আর কোনো প্রোগ্রাম করিনি রূপালী চত্বরে। সেখান থেকে আমরা চলে এসেছি চরকাগড়া, একটা আমরা প্রতিবাদ সমাবেশ করেছি। সেখান থেকে চলে আসার পর চলছে সবাই ঠান্ডা। এরপরে উনি আমাদের বসুরহাট উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে উনি সকল ফার্নিচার থেকে শুরু করে প্যান্ট সব নিয়ে যায়। আমাকে একটা জিনিস, এই ঘটনা প্রবাহ মোটামুটি আমরা কিছুটা জানি। মিজানুর রহমান বাদল, আমাকে একটা জিনিস স্পষ্ট করেন যে খিজির হায়াত খানের উপর যে হামলার প্রতিবাদ সভা চলছিল, এই হামলার প্রতিবাদ সভার উপরেই হামলা হয়েছে নাকি আপনার সমর্থকরা পৌরসভা ভবনে গিয়ে হামলা করেছেন? কেননা আব্দুল কাদের মির্জা যেটা বলছেন যে আপনার কর্মী সমর্থকরা পৌরসভা ভবনে গিয়ে হামলা চালিয়েছে। আচ্ছা, আমি তাহলে বলতে হয় সেখানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার অনেক সাংবাদিক ছিলেন উপস্থিত, তারা দেখেছেন। আমি যখন বক্তব্য শুরু করছি 2 মিনিট 9 সেকেন্ড আমার বক্তব্য চলমান, এমন সময় আমার সমাবেশে হামলা করা হয়। তখন সেখানে আমাদের নারী নেত্রীরা, বিশেষ করে মহিলা আওয়ামী লীগের কর্মীরা দিক বিদিক ছুটাছুটি করে অনেকেই আহত হয়েছেন। অনেক ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীরা আহত হয়েছেন। এক পর্যায়ে আমাদের আওয়ামী লীগের কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে নেতা কর্মীরা আছে তারা এক সময় প্রতিরোধে দাঁড়িয়ে যায়। যখন প্রতিরোধ করতে যাচ্ছে ঠিক তখনই প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছে। আমরা প্রশাসনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা ওখান থেকে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমাদের নোয়াখালী জেলার সহকারী পুলিশ সুপার 2 জন ছিলেন সেখানে, এডিশনাল এসপি, উনাদের নির্দেশে আমরা উপজেলা চত্বরে চলে যাই। উপজেলা চত্বরে গিয়ে আমরা সেখানে অবস্থান নেওয়ার পরে রাতে আমাদের একটা কর্মী বাসু নামে, তার বাড়ি ছড়ালাহি ইউনিয়নে, বাসু নামে, তাকে তারা করে নিয়ে যায়, কিডন্যাপ করে নিয়ে যায় উপজেলা চত্বরের ভিতর থেকে, পিছন থেকে নিয়ে যাওয়ার পরে আমাদের কর্মীরা তাকে আর খুঁজে পায় না। এরপর তাকে ফোন দেয় যে আমাকে আটকে ফেলছে। মিজানুর রহমান বাদল, আমাকে আরেকটা কথা একটু স্পষ্ট করেন। এই যে গুলিতে নিহত হয়েছে আলাউদ্দিনকে 2 পক্ষই বলছে তাদের নিজেদের অনুসারী। এতে আসলে 2 পক্ষের কার কি লাভ ক্ষতি হবে আমি জানি না, কিন্তু আলাউদ্দিনের যে পরিবার, সেই পরিবারের আসলে কি লাভ হবে, বা আপনাদের পক্ষ হলে লাভ কি? আলাউদ্দিন তো মারাই গেল না। আলাউদ্দিনের লাভ বলতে আলাউদ্দিনের পরিবার তো যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার ক্ষমতা কারণেই।
তবে এই আলাউদ্দিন উনি কিভাবে আলাউদ্দিনকে ওনার কর্মী দাবি করে? উনি আগে বোরহানুদ্দিন মুজাক্কিরকে ওনার কর্মী দাবি করেছে, কিন্তু যদি ওনার কর্মী হয় উনি জানাজায় আসলো না কেন? আজকে আলাউদ্দিনের জানাজা হয়েছে আজকে 5টার পরে, 5:30টায়, সেখানে উনাকে দেখি নাই, ওনার কোনো লোক দেখি নাই। আলাউদ্দিনের ভাই, আলাউদ্দিনের বাবা, আলাউদ্দিনের পরিবার, এলাকাবাসী সবাই তো সেখানে ছিল, তো উনি তো সেখানে আসেন। আব্দুল কাদের মির্জা বলেছেন যে তিনি তার কর্মীদেরকে সেখানে যেতে বারণ করেছেন, কারণ উনি আবার আশঙ্কা করছিলেন যে ওখানে যদি তার কর্মী সমর্থকরা যায় নতুন করে এক ধরনের সংঘর্ষ হতে পারে, সেই জন্য যাননি। মিজানুর রহমান বাদল কি আমাকে শুনতে পাচ্ছেন? তিনি শুনতে পাচ্ছেন না। আমি জাহিদুল হাসান পিন্টুর কাছে জানতে চাই, সাংবাদিক মুজাক্কির এই যে ঘটনায়, বসুরহাটের ঘটনায় নিহত হয়েছেন, মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, সাংবাদিক হিসেবে কিন্তু সংবাদকর্মী হিসেবে রাজনৈতিক ঘটনাগুলো দেখা বা কভার করা আমাদের দায়িত্ব। এই রকম ঘটনা যদি ঘটে এবং সেখানে সংবাদকর্মী হিসেবে প্রাণ হারানোর ঘটনা ঘটে, সেটা তো আমাদের জন্য একটু আশঙ্কার কথাই, তাই নয় কি? পুরোপুরি আশঙ্কাজনক, কারণ মুজাক্কির মারা গেছেন সম্পূর্ণ দায়িত্ব পালনরত অবস্থায়। এমন না যে উনি সেদিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন বা অন্য কাজে যাচ্ছিলেন অথবা দলের হয়ে কাজ করতে গিয়েছিলেন, তা না। তিনি তার সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে রাজনৈতিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন, এটা স্পষ্ট। আর এখানে আওয়ামী লীগের দুপক্ষের বক্তব্য বিভিন্ন সময় শুনে যেটা আমার কাছে মনে হয়েছে, তারা এক পক্ষ আরেক পক্ষকে দোষ দিয়ে কিন্তু এটা বের হয়ে আসছে দুই পক্ষই সশস্ত্র, দুপক্ষের কাছে অস্ত্রশস্ত্র আছে। তারা রাজনৈতিক ওই এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার নৈতিক ক্ষমতা হারিয়েছে। কারণ এটা একদিনের ঘটনা না, এটা 2 দিনের ঘটনা না, দিনের পর দিন যখন এই ঘটনা ঘটতে থাকে, দফায় দফায় সংঘর্ষ সংঘাত ঘটতে থাকে, ওই এলাকার সাধারণ মানুষকে আপনার জিম্মি করা হচ্ছে, 14-15 জন মানুষ গুলিবিদ্ধ হয়েছে। তো আমি এই কারণেই, যেহেতু এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আছেন, উনি বলেছেন যে সেন্ট্রাল কমিটি বৈঠক করে ঠিক করবে। কবে সেন্ট্রাল কমিটি বসবে? গত 2 মাসে বসে নাই কেন? এইগুলো আসলে আমজনতা, আপনার অনুষ্ঠানের নাম তো আমজনতা, এইগুলো শুনতে চায় না। আমজনতা যেটা চায় ইমিডিয়েট অ্যাকশন। এটা আগেই জরুরি মিটিং ডাকতে পারতো, জরুরি মিটিং ডেকে তাদেরকে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে পারতো, যেটা প্রশাসন 144 দিয়েছে, যেটা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি 144 জারি করতে পারতো, যে না তোমাদের রাজনীতি আপাতত বন্ধ থাকবে, যেদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে। আর দ্বিতীয়ত সাংবাদিক হত্যার কথা যেটা বলছেন, সাংবাদিক এবং পরবর্তীতে আওয়ামী লীগের একজন কর্মীও মারা গেছেন, যিনি স্কুটার চালক। আমি মনে করি এই দুজনের পরিবার, 2 জন মানুষকে তো আর ফেরত আনা সম্ভব না। এই 2 জন মানুষের পরিবারের সম্পূর্ণ দায় দেনা, তাদের ক্ষতিপূরণ যতটুকুই করা যায় সেটা এই আওয়ামী লীগকেই নিতে হবে, এটা রাষ্ট্র নিবে না। রাষ্ট্র নিবে না এই কারণে, রাষ্ট্র বা সরকারের হয়ে তো কেউ ঘটনাটা ঘটায়নি, সরকারের দল এটা ঘটিয়েছে, এই দায় দেনা সরকারি দলকে নিতে হবে। শুধু জানাজায় গিয়ে দাফন করে বা মোনাজাত করে বা সান্ত্বনা দিয়ে আপনার এই দায়িত্ব পালন করা শেষ করা ঠিক হবে না। এই দুটো ফ্যামিলিকে এবং যারা আহত হয়েছেন, যারা হসপিটালে আছেন, তাদের চিকিৎসার দায় দেনা সমস্ত কিছু আওয়ামী লীগকে বহন করতে হবে। এই কারণে যে আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বে এই ঘটনাগুলো ঘটেছে, এটা সরকারি পয়সায় এই চিকিৎসা দেওয়া ঠিক না, এটা আওয়ামী লীগকে জরিমানা করা উচিত। এই কারণে আমি বলছি যে এই ঘটনা আরো ঘটবে, যতদিন না পর্যন্ত আপনি লাগাম টেনে ধরবেন, কেন্দ্রের পক্ষ থেকে এই লাগামটা টেনে ধরতে হবে। আমি জাহিদুল হাসান পিন্টু, আহমদ হোসেনের কাছে আপনার এই প্রশ্নটি ছুড়ে দিতে চাই যে কেন কেন্দ্র থেকে এত সময় লাগলো, কবে হবে সেই মিটিং? সেই জন্য বসুরহাটবাসী আসলে এই থমথমে পরিস্থিতির মধ্যে বিরাজ করবে কিনা? জাহিদুল হাসান পিন্টু বলেছেন যে সেখানকার যে স্থানীয় রাজনীতিবিদরা তারা নৈতিক ক্ষমতা হারিয়েছে রাজনীতি করার, এটার সাথে আপনি একমত কিনা? আমি যা বলার তো বলে ফেলেছি, আমার যা বক্তব্য বলে ফেলেছি। জি, আমার এই ব্যাপারে যা বক্তব্য সেটা আপনি জেনেছেন, এর বাইরে বলার কিছু নেই। যা বলার আমি পার্টি ফোরামে বলবো। আপনি, আমার পার্টির একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে, আমি পার্টির শৃঙ্খলা ভঙ্গ করতে পারবো না। জি, আমি দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল পদে আছি, সেই পদে থেকে আমার যে কোনো বক্তব্য পার্টি ফোরামে বলবো, আর মিডিয়া বলবো না।
আপনি ক্ষতিপূরণের দল থেকে ক্ষতিপূরণের আরো কিছু কোনো কথা ছিল, ব্যবস্থা আপনি নেবেন দিলেন না, কিনা? সময় দেননি। জি, আপনি আমাকে কিছু কথা বলতে দিলেন না। বিএনপির বন্ধু আপনি আমাকে আহমদ বলেন যে আজম খান, ক্ষতিপূরণের আহমদ আজম ব্যবস্থাটা সাহেব, করবেন কিনা, সেটা তো কিছু কথা আপনি বলেছেন। বলতেই পারেন। সেই প্রশ্নের উত্তর তো আপনি না দিতেই না, পারেন। আপনি তো লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখছেন না। আপনি কিন্তু আমার কথা বলতে দিচ্ছেন না, আমার রাজনৈতিক বক্তব্য বলতে দিচ্ছেন না। আমার প্রতিপক্ষ বিএনপির বন্ধু যা বলেছেন সেই ব্যাপারে তো আমার কিছু কথা আছে। আমি কিন্তু সেই এখন কথা আপনাকে না বলে সময় দিয়েছি। আপনি শুধু বসুরহাট নিয়ে আমাকে বলছেন। না, আমাকে একটু সময় দেন, আপনি দয়া করেন, আপনি দয়ালু, আপনার দয়া, আপনার কাছ থেকে আমি সময় আপনাকে চেয়ে সময় নিচ্ছি। দিয়েছি, আমাদের হাতে আমাকে সময় দেন। কম। আপনি এই যে বলুন যে বিএনপির বন্ধু- ক্ষতিপূরণের ব্যবস্থা হবে কিনা, সেটার সাথে যদি আপনার কোনো বক্তব্য থাকে না, সেটা আমার বলতে কি পারেন। আমার জন্য কম থাকবে কেন? আমার জন্য কম আর বিএনপির জন্য বেশি থাকবে কেন? এরকম নিয়ম কেউ চালু করেন আপনি? আপনার কাছ থেকে আমরা আশা করি না। আমার কাছে আপনার ঘড়ি আশা আছে এবং করি সেই আপনি সময় সমানভাবে অন্তর দেখবেন। কিন্তু আমি করেছি। আমাকে- আসলে সময় নষ্ট না, না, হচ্ছে। না। আমদ হোসেন, সময় নষ্ট হচ্ছে, না, না, প্লিজ। আপনি যদি বলেন সময় তো না, আমাকে বলতে দিলেন না আপনি। এটা হচ্ছে আমার দুঃখ, আমার আমি বেদনা। অ্যাডভোকেট আহমেদ এই বেদনা আজম খানের উপশম কাছ কিছু থেকে হবে না। এক লাইনে কিছু শুনতে কাজে চাই এবং আহমদ ইলিয়াস আজম খানের খান- কাছ থেকেও শুনতে চাই, কারণ সময় কম, আপনাদের কাছে প্রশ্ন করার মতো না, সময় না, আসলে আমার নাই। কথা বলতে দেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনিই তো বল। অ্যাডভোকেট আহমেদ আজম খান। দেখুন আহমেদ হোসেন সাহেব চোখ বুজে কথা বললেও আমজনতার চোখ কিন্তু খোলা। আমজনতা ঠিকই জানে যে 2014 5 জানুয়ারি 3% ভোট পড়েছিল, আর 2018 30 ডিসেম্বর কোনো ভোট দেওয়ারই সুযোগ পায় নাই। 29 তারিখের রাতে ভোট হয়ে গেছে। এখন আর 10টা আসনে হয়নি 300টার মধ্যে, সেটা নিয়ে কোনো আলোচনা হয় না, কারণ আলোচনা হয় এক্সেপশন নিয়ে, না জেনারেল নিয়ে। অতএব আহমেদ সবাই আজম খান, জানে আমি ইলিয়াস যে খানের কাছ থেকে বাংলাদেশে দুই লাইনে একদম নির্বাচনী দুই লাইন না, আসলে এক লাইনে উপসংহার চাইছি। ইলিয়াস খান, আমি এক লাইনে শেষ করছি যে মোজাক্কিরকে যে সাংবাদিক হত্যা করা হয়েছে, তারপরে কোনো অস্ত্র উদ্ধার ওই এলাকা থেকে হয়েছে কিনা। নাম্বার 2, কালকে যে একজন স্কুটার চালক নিহত হলেন এবং আরও 13 জন গুলিবিদ্ধ হলেন বলা হয়েছে, নিশ্চয়ই এগুলো বৈধ অস্ত্র দিয়ে আমার মনে হয় গুলি করার সুযোগ নেই। সেই অস্ত্র উদ্ধার হয়েছে কিনা এই একটি প্রশ্ন আমি নোয়াখালীর যিনি এসপি রয়েছেন বা অন্যান্য প্রশাসনে যারা রয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষা করবেন, তাদেরকে এই প্রশ্নটি করতে চাই। এটি যদি উদ্ধার করা যেত, এ ধরনের মানুষ জীবননাশ যা হচ্ছে এখন, এটি মনে হয় থামানো যেত বলে আমি মনে করি। অতিথি সবাইকে অনেক ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমজনতার আগামী কোনো পর্বে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। দর্শক, আমজনতার সঙ্গেই থাকুন। আমজনতার শক্তি, বড় শক্তি।